নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবারও আমি টিটেড পেপার 1-এর জন্য ইবিএস থেকে বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট 30 কোয়েশ্চেন্স আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। যাই হোক, শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম কোয়েশ্চেন্স দিয়ে, যেখানে বলা হয়েছে ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন কে। তো মনে রাখবেন, ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন হ্যাকেল। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই আপনারা মনে রাখবেন। বিভিন্ন ধরনের এক্সামে কিন্তু এই কোয়েশ্চেন তুলে ধরা হয়। এবার আমরা মুভ করছি 2 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ইকোসিস্টেম শব্দটির প্রবক্তাকে। এই কোয়েশ্চেনের আনসারটা আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন, ইবিএস থেকে এই কোয়েশ্চেন চলেও আসতে পারে টিটেড 1-এর ক্ষেত্রে। তো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন, ইকোসিস্টেম শব্দটির প্রবক্তা হলেন ট্রান্সলে। এবার আমরা মুভ করছি 3 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে বাস্তুতন্ত্রে সবুজ উদ্ভিদ কাদের বলা হয়। সবুজ উদ্ভিদ আমরা উৎপাদকদের বলে থাকি। এবার আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে জলে ভাসমান অতি ক্ষুদ্র জীবকে কি বলে। জলে ভাসমান অতি ক্ষুদ্র উদ্ভিদদের আমরা প্ল্যাঙ্কটন বলে থাকি, ঠিক আছে। এবার আমরা মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেন, জলে ভাসমান অতি ক্ষুদ্র উদ্ভিদদের আমরা কি বলবো। উদ্ভিদের আমরা ফাইটোপ্ল্যাঙ্কটন বলে থাকি। তো জলে ভাসমান অতি ক্ষুদ্র জীব এটাকে প্ল্যাঙ্কটন, আর অতি ক্ষুদ্র উদ্ভিদ সেটাকে ফাইটোপ্ল্যাঙ্কটন মনে রাখবেন। খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনগুলো টিটেড পেপার 1-এর ক্ষেত্রে আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। এবার আমরা মুভ করছি 6 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে বাস্তুতন্ত্রের বৃহত্তম একক কী। এই কোয়েশ্চেনটা আমি পূর্বে একটা ভিডিওতে দিয়েছি। এই কোয়েশ্চেনটা এতটাই ইম্পর্টেন্ট, সেই কারণে আমি এখানে আবার তুলে দিলাম। বাস্তুতন্ত্রের বৃহত্তম একক কী, সেটা হচ্ছে বায়োস্ফিয়ার। এবার আমরা মুভ করছি 7 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বাস্তুতন্ত্রে উদ্ভিদ গোষ্ঠী সংক্রান্ত আলোচনাকে কী বলে। তো বাস্তুতন্ত্রের উদ্ভিদ গোষ্ঠী সংক্রান্ত আলোচনা সেটাকে কিন্তু ফেনোলজি বলা হয়ে থাকে, ঠিক আছে। ফেনোলজি বলা হয়ে থাকে। মোস্ট ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা মাথায় রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। এবার আমরা মুভ করছি 8 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে পৃথিবীর স্থায়ী বৃহত্তম বাস্তুতন্ত্রের নাম কি। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। বিভিন্ন ধরনের ইবিএস যে সাবজেক্ট রয়েছে সেখানে কিন্তু এই কোয়েশ্চেনটা অবশ্যই আসে, সেক্ষেত্রে মনে রাখবেন আপনারা একটু ভালো করে। পৃথিবীর স্থায়ী বাস্তুতন্ত্র সেটা হচ্ছে সমুদ্রের বাস্তুতন্ত্র। এবার আমরা মুভ করছি 9 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ইকোলজিক্যাল পিরামিড প্রথম কে প্রবর্তন করেন। তো ইকোলজিক্যাল পিরামিড যিনি প্রথম প্রবর্তন করেছিলেন ওনার নাম হচ্ছে এলটন। এই কোয়েশ্চেনটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এবং অনেকটাই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই সেটাকে গুরুত্ব সহকারে আপনারা মাথায় রাখার চেষ্টা করবেন। এবার আমরা মুভ করছি 10 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে এলট্রোনিয়ান পিরামিড হলো একটি। এলট্রোনিয়ান পিরামিড সেটা হচ্ছে একটা জীববরের পিরামিড। এই কোয়েশ্চেনটাও অনেকটাই ইউনিক কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন। এরপর আমরা মুভ করছি 11 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বায়োম নয়। বায়োম নয় কোনগুলো, বনভূমি নাকি তৃণভূমি নাকি মরুভূমি নাকি পুষ্করণী। তো বায়োম নয় সেটা হচ্ছে পুষ্করণী, এটা বায়োম নয়, ঠিক আছে। এবার আমরা মুভ করছি 12 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে দেশ শক্তির প্রবাহ বিজ্ঞানী লিনম্যানের। এখানে একটু কারেকশন করে নেবেন, এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে। দেশ শক্তির প্রবাহ বিজ্ঞানী লিনম্যানের, সেটা হচ্ছে 10% সূত্র অনুসারে হয়। তো পৃথিবীতে শক্তির প্রবাহ বিজ্ঞানী লিনম্যানের পৃথিবীতে হবে, ঠিক আছে। শক্তির প্রবাহ বিজ্ঞানী লিনম্যানের কত শতাংশ সূত্র মেনে হয়, সেটা হচ্ছে 10% সূত্র মেনে হয়। মোস্ট ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটাও অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা পড়ার চেষ্টা করবেন। এবার আমরা মুভ করছি 12 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে নিরক্ষীয় চিরহরিৎ অরণ্যে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত। তো নিরক্ষীয় চিরহরিৎ অরণ্যে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 250 থেকে 400 সেমির মধ্যে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এই কোয়েশ্চেনটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ইবিএস থেকে প্রায়ই এই কোয়েশ্চেনটা তুলে ধরা হয়। এবার মুভ করছি আমরা 13 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে পৃথিবীর মোট বনভূমির মধ্যে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য মাত্র। তো পৃথিবীর মোট বনভূমির মধ্যে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য মাত্র কত শতাংশ, 7%। এই কোয়েশ্চেনটাও কিন্তু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, প্রায় সময় নিরক্ষীয় অরণ্য থেকে যখন করা হয় এই কোয়েশ্চেনটা তুলে ধরা হয়। এবার আমরা মুভ করছি 14 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে নিরক্ষীয় বনভূমির বৃক্ষের সবচেয়ে উপরের আবরণকে কি বলা হয়। নিরক্ষীয় বনভূমির বৃক্ষের সবচেয়ে উপরের যে আবরণ সেটাকে আমরা চাঁদোয়া বলে থাকি। এই কোয়েশ্চেনটাও কিন্তু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, মনে রাখবেন বিভিন্ন সময় এই কোয়েশ্চেনটাও তুলে ধরা হয়ে থাকে। তারপর আমরা মুভ করছি 15 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে জীবমণ্ডলের প্রাধান্য সমুদ্রের গভীরতার কত মিটার পর্যন্ত। জীবমণ্ডলের প্রাধান্য সমুদ্রের গভীরতার 200 মিটার পর্যন্ত রয়েছে। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা কোয়েশ্চেনই আমি ইম্পর্টেন্ট এবং এক্সাম ওরিয়েন্টেড রাখার চেষ্টা করেছি, যাতে করে আপনারা এক্সামে সেই লেভেলের কোয়েশ্চেনগুলো ফেস করতে পারেন। এবার আমরা মুভ করছি 16 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে কোনো প্রজাতি যখন সীমাবদ্ধ হয়ে একটি অঞ্চলেই থাকে তখন তাকে কি বলে। কোনো প্রজাতি যখন একটা সীমাবদ্ধ একটা অঞ্চলের মধ্যে আবদ্ধ থাকে তখন সেটাকে কিন্তু এন্ডেমিক প্রজাতি বলা হয়। এই কোয়েশ্চেনটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে।
এরপর আমরা মুভ করছি 17 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে খাদ্য জাল কিসের দ্বারা তৈরি হয়। তো আপনারা অনেকেই জানেন খাদ্য জাল যেটা তৈরি হয় সেটা হচ্ছে খাদ্য শৃঙ্খলের দ্বারা খাদ্য জাল তৈরি হয়ে থাকে, ঠিক আছে। এবার আমরা মুভ করছি 18 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে খাদ্য পিরামিডের ভূমিতে কি থাকে। তো খাদ্য পিরামিডের ভূমিতে যেটা থাকে সেটা হচ্ছে উৎপাদক। মনে রাখবেন উৎপাদক রয়েছে খাদ্য পিরামিডের ভূমিতে। এরপর আমরা মুভ করছি 19 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে গ্রেজিং খাদ্য শৃঙ্খল শুরু হয়। তো গ্রেজিং খাদ্য শৃঙ্খল কখন থেকে শুরু হয়, সেটা হয় উৎপাদক থেকে, ঠিক আছে। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত ইউনিক একটা কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। এরপর আমরা মুভ করছি 20 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে দুটি বাস্তুতন্ত্রের মিলনস্থলকে কি বলা। এই কোয়েশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন টেট 1-এর ক্ষেত্রে, অবশ্যই সেটা গুরুত্ব সহকারে মাথায় রাখার চেষ্টা করবেন। দুটি বাস্তুতন্ত্রের মিলনস্থলকে আমরা ইকোটোন বলে থাকি। এরপর আমরা মুভ করছি 21 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে বাস্তুতন্ত্রের পরিণতি প্রাপ্তির দিকে এগিয়ে যাওয়াকে কি বলে। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। প্রত্যেকটা কোয়েশ্চেনই ইম্পর্টেন্ট, একটা থেকে আরেকটা বেশি ইম্পর্টেন্ট, অবশ্যই গুরুত্ব সহকারে সেগুলিকে মাথায় রাখার চেষ্টা করবেন। বাস্তুতন্ত্রের পরিণতি প্রাপ্তির দিকে এগিয়ে যাওয়াকে আমরা বলে থাকি সাকসেশন, ঠিক আছে। এরপর আমরা মুভ করছি 22 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে একটি ভূখণ্ড যত নবগঠিত হবে তার ধারণ ক্ষমতা তত। তো একটা ভূখণ্ড যত নবগঠিত হবে তার ধারণ ক্ষমতা তত বেশি বৃদ্ধি পাবে, ঠিক আছে, তত বাড়তে থাকবে। এরপর আমরা মুভ করছি 23 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে জীববর এক পুষ্টি স্তর থেকে অন্য পুষ্টি স্তরে যাওয়ার পথে মোট শক্তির পরিমাণ কি হয়। তো জীববর এক পুষ্টি স্তর থেকে যখন অন্য পুষ্টি স্তরে যাবে তখন সেখানে শক্তির পরিমাণ হ্রাস পাবে। মনে রাখবেন আপনারা, এই কোয়েশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন। এরপর আমরা মুভ করছি 24 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে দূষণকারী বস্তুর বিস্তারকে কি বলে। তো খাদ্য শৃঙ্খলের মাধ্যমে দূষণকারী বস্তুর যে বিস্তার সেটাকে আমরা জৈব বিস্তার বলে থাকি। এই কোয়েশ্চেনটাও কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন। এরপর আমরা মুভ করছি 25 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে জীবদেহ গঠনের মূল উপাদান কি। আপনারা এই কোয়েশ্চেন আনসার অনেকেই জানেন না, অবশ্যই জেনে নেবেন। নাইট্রোজেন। জীবদেহ গঠনের মূল যে উপাদান সেটা হচ্ছে নাইট্রোজেন দ্বারাই জীবদেহ গঠিত হয়ে থাকে। এরপর আমরা মুভ করছি 26 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ওজনের ঘনত্ব সবচেয়ে বেশি দেখা যায়। খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা সেটাকে মাথায় রাখার চেষ্টা করবেন। ওজনের ঘনত্ব সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় সেটা ভূপৃষ্ঠ থেকে 50 কিমি উচ্চতার মধ্যে, ঠিক আছে, 50 কিমি উচ্চতার মধ্যে। এরপর আমরা মুভ করছি 27 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে বায়ুমণ্ডলের যে স্তরে ঝড় বৃষ্টি ও মেঘের সৃষ্টি হয় তার নাম কি। তো বায়ুমণ্ডলের যে স্তরে আমরা ঝড় বৃষ্টি ও মেঘের উৎপাত লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারে আমরা ঝড় বৃষ্টি মেঘ লক্ষ্য করতে পারি। খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটাও অবশ্যই গুরুত্ব সহকারে মাথায় রাখার চেষ্টা করবেন। এরপর আমরা মুভ করছি 28 নম্বর কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিভিন্ন ধরনের জিওগ্রাফি বলি কিংবা ইবিএস বলি সেখানে কিন্তু এই কোয়েশ্চেনটা তুলে ধরা হয়। সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব সহকারে আপনাদেরকে মাথায় রাখতে হবে। বায়ুমণ্ডলের যে স্তরের মধ্যে দিয়ে বিমান চলাচল করে সেটি কী নামে পরিচিত, সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ার। এরপর আমরা মুভ করছি 29 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ভারতবর্ষের সোলার পন্ড কোথায় অবস্থিত। খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, অনেকটাই ইউনিক এই কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। ভারতবর্ষের সোলার পন্ড যেটা সেটা অবস্থিত পন্ডিচেরিতে। এরপর আমরা মুভ করছি 30 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে বায়ু গ্যাসের প্রধান উপাদান কি। তো বায়ু গ্যাসের প্রধান যে উপাদান সেটা হচ্ছে মিথেন, ঠিক আছে। তো এই ছিল ইবিএস থেকে বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট 30 কোয়েশ্চেন্স। আশা করছি এই 30 কোয়েশ্চেন্স আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে। আর যদি ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য কিছুটা হলেও কাজে আসে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুস্থভাবে আপনাদের এক্সাম প্রিপারেশনকেও চালিয়ে নিয়ে যান এই কামনাই করছি। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।